This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ২৬-এর ভোটে বিজেপি ২/৩ আসন নিয়ে ক্ষমতায় আসবে বলে অমিত শাহের দাবির পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পগার পার হবে বলে বিজেপিকে খোঁচা তৃণমূল সুপ্রিমো। इस बार कितना होगा? আজকে নাকি বলেছেন দুঃশাসন বাবুদার দুই চোখে, এক চোখে দুর্যোধন আর এক চোখে দুঃশাসন, বলেছেন ২/৩ পাবো। এখন আর বলতে পারছে না ইসবার ২০০ পার। এবার বলতে হবে এবার তুমি দেশ থেকে বার। বাংলা জিতে তোমাকে দেশ থেকে কি করে তাড়াতে হয়, গণতন্ত্রের মাধ্যমে। বাংলাই পথ দেখাবে, বাংলাই দিশা দেখাবে, বাংলাই সারা ভারতবর্ষ জুড়ে সবাইকে সাহায্য করবে। চলতি সরকারের মেয়াদ ফুরোনোর আগেই কি হতে পারে ২৬-এর বিধানসভা নির্বাচন? অমিত শাহের মন্তব্য ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে। এপ্রিলে বিধানসভা ভোট হতে চলেছে। ১৫ই এপ্রিলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসবে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের এই মন্তব্যে ব্যাপক জল্পনা। রাজ্য বিজেপি কর্মীদের শাহ আগাম ভোটের জন্য তৈরি হওয়ার বার্তা দিতে চেয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। अरे 15 एप्रिल हो, 15 मार्च हो, 15 মে হোক, ভোট ইলেকশন কমিশন করবে, বিজেপি করবে না। অমিত শাহ ইলেকশন কমিশনকে গিলে নিয়েছেন, নিজেদের শাখা সংগঠনে পরিণত করেছেন। উঠতে বললে ইলেকশন কমিশন উঠছে, বসতে বললে বসছে, এক অভূতপূর্ব পরিবেশ। এইভাবে ইলেকশন কমিশনকে নিরপেক্ষতা দূর করে নিজেদের দলের অংশ করে নেওয়া এর আগে কোনো দল করেনি, কোনো কেন্দ্রীয় শাসক দল করেনি, যেটা বিজেপি করেছে। গণতন্ত্রের কফিনে পেরেক পুঁতে দিয়েছে। কিন্তু তাও বলবো, যখন ইচ্ছে ইলেকশন করুন আর হেরে বাড়ি ফিরুন। যেভাবে ২১-এ হেরেছেন সেইভাবেই ২৬-এও হারবেন, নিশ্চিন্ত থাকতে পারেন। যখন ইচ্ছে ইলেকশন করুন। মানুষ এখন বুঝে গেছেন যে আসলে বিজেপিকে নিয়ে আসা মানে ডবল ঠকা। তৃণমূলের নেতারাই বিজেপির নেতা, সকালে তৃণমূল হয়ে বিকেলে বিজেপি, এক এক সময় এক এক রকম। অমিত শাহ যাই মনে করুন, পশ্চিমবাংলার মানুষ বিবেচনা সম্পন্ন। তারা ওই বঙ্কিমবাবু কিংবা রবীন্দ্রনাথ সান্যাল এটাকে যেমন ঘৃণার চোখে দেখেন, অসভ্যতা বলে মনে করেন, তেমন টহরবাবুটাকেও সমানভাবেই তার অসভ্যতার মনোভাব বলে মনে করেন। এই তৃণমূল বিজেপির বাহিনী অনেক চেষ্টা করতে পারে, নির্বাচন কখন হবে ওরা ঠিক করবে। বাংলায় কবে ভোট ঘোষণা? অমিত শাহের মন্তব্যের পরেই জল্পনা তুঙ্গে। বিহারে এসআইআর এর পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল ৩০শে সেপ্টেম্বর। বিহারে ভোট ঘোষণা হয় ৬ই অক্টোবর। বাংলায় পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ই ফেব্রুয়ারি। তাহলে বাংলায় কবে হবে ভোট ঘোষণা? ২০২১-এ বাংলায় ভোট ঘোষণা হয়েছিল ২৬শে ফেব্রুয়ারি। ২৭শে মার্চ থেকে ৮ দফায় ভোট গ্রহণ শুরু হয়েছিল। অমিত শাহের যে মন্তব্য শোনালাম আপনাদের, সেই মন্তব্যের পরে ব্যাপক জল্পনা। বিহারে এসআইআর এর পর পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল ৩০শে সেপ্টেম্বর, আর ভোটের ঘোষণা হয়েছিল ৬ই অক্টোবর। বাংলায় পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ই ফেব্রুয়ারি। তাহলে বাংলায় কবে হবে ভোটের ঘোষণা? আপনাদের আরও একবার মনে করে দিই, ২০২১-এ বাংলায় ভোটের ঘোষণা হয়েছিল ২৬শে ফেব্রুয়ারি। ২৭শে মার্চ থেকে ৮ দফায় ভোট গ্রহণ হয়। দখল হওয়া সরকারি জমি উদ্ধারে বুলডোজার চলল বহরমপুরে। বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় পুকুর ভরাট করে গড়ে ওঠে নির্মাণ। আজ সেই বেআইনি নির্মাণ প্রশাসন ভেঙে দিল। বহরমপুরের এসডিওর উপস্থিতিতে এই বেআইনি নির্মাণ ভাঙা হয়। দেখুন সেই ছবি। দখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধারে বুলডোজার চলল বহরমপুরে। আমাদের কালেক্টর ল্যান্ড, সেখানে অবৈধভাবে এনক্রোচমেন্ট করে রেখেছে।
আমরা নোটিশ দিয়েছিলাম এবং তারপরে ওনাদেরকে সুযোগও দেওয়া হয়েছিল কাগজপত্র দেখানোর। ওনারা জমি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাননি। তারপরেই ভাঙার ওনাদেরকে সুযোগ দিয়েছিলাম আমরা যে ওনাদের যা জিনিসপত্র আছে সরিয়ে নিয়ে যেতে, সেটা প্রায় 6 মাস। তো তারপরেও হয়নি। তো আজকে আমরা দেখতেই পাচ্ছেন, আজকে আমরা সবাই এসে ভেঙে দিলাম। গভর্নমেন্ট ল্যান্ডকে নেওয়ার মানে সেটাকে ব্যবহার করা নির্দিষ্ট গাইডলাইন আছে, নির্দেশিকা আছে, সেগুলো মেনে যদি কেউ ব্যবহার করে কোনো আপত্তি নেই। কিন্তু এনক্রোচমেন্ট করে অবৈধভাবে এভাবে যদি থাকে, আমরা আমাদের যা আইনানুগ যা ব্যবস্থা আছে সেগুলো নেব। সল্টলেকে দলীয় সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠকে যোগ দিতে পৌঁছলেন অমিত শাহ। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। সল্টলেকে বৈঠক স্থলে পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। বঙ্গ বিজেপি নেতৃত্বকে 26-এর রোডম্যাপ আজ বোঝাবেন অমিত শাহ। সল্টলেকে দলীয় বৈঠকের জন্য পৌঁছে গেলেন অমিত শাহ। দলীয় সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন শাহ, এরপর সায়েন্স সিটি অডিটোরিয়ামে কর্মী সম্মেলনেও যোগ দেবেন। আপনাদের সেই ছবি দেখাচ্ছি। অমিত শাহকে রিসিভ করলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। অমিত শাহ ঢুকে গেলেন বৈঠকের জন্য। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সহকর্মী প্রদীপ্ত রয়েছেন, আরো ইন ডিটেল এই মুহূর্তে কি চলছে সেখানে জানবো প্রদীপ্ত থেকে। প্রদীপ্ত, আমরা যে ছবি দেখতে পেলাম, অমিত শাহ বৈঠক করতে পৌঁছে গেলেন, তাকে রিসিভ করলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। একেবারেই তাই, অমিত শাহ তিনি পৌঁছালেন খুব তাৎপর্যপূর্ণ ভাবে। দেখো, অমিত শাহর সঙ্গে একই গাড়ি থেকে নামলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষ এবং সঙ্গে এই রাজ্যের বিএল সন্তোষ এবং সঙ্গে এই রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। আর তাৎপর্যপূর্ণভাবে বলা যায় যে বিএল সন্তোষের উপস্থিতি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। এবং তোমার মনে থাকবে দিন কয়েক আগে এই বিএল সন্তোষ বলেছিলেন যে এই রাজ্যটা জেতা জরুরি, তার কারণ গোটা দেশের জনবিন্যাসের বদল ঘটে যাচ্ছে, সভ্যতার সংকট তৈরি হচ্ছে। সেই বিএল সন্তোষ সাংসদ বিধায়কদের নিয়ে যে বৈঠক হচ্ছে, 2-1 মিনিটের মধ্যেই সেই বৈঠক শুরু হবে। আমরা যেখানে রয়েছি সেক্টর 5-এর সেই হোটেলে প্রাক্তন সাংসদ বিধায়কদেরও কিন্তু ডাকা হয়েছে, অর্থাৎ পুরনো নেতাকর্মীদেরও এই নির্বাচনে কিভাবে কাজে লাগানো যায় সে কারণেই আজকের এই বৈঠক বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। এখন অমিত শাহ বৈঠকে ঢুকেছেন, ফলে সেখান থেকে তিনি কি গাইডলাইন দেন সাংসদ বিধায়কদের, কিভাবে তারা এলাকায় পৌঁছাবেন, কি কি কাজ করবেন, কিভাবে তৃণমূলের রণকৌশলের মোকাবিলা করবেন, তার গোটা একটা চকআউট কিন্তু অমিত শাহ। প্রদীপ্ত, আমাদের নজর থাকবে এই বৈঠকের প্রতিটি আপডেটের দিকে। আপাতত ধন্যবাদ তোমায়। বর্ষ শেষে জাঁকিয়ে শীতের রেকর্ড কলকাতায়। কুয়াশা কাটতেই হুড়মুড়িয়ে নামলো রাতের তাপমাত্রা। আজ শুধু মৌসুমের শীতলতম দিনই নয়, 7 বছরের ডিসেম্বরের শীতলতম দিন কলকাতায়। 11 ডিগ্রি সেলসিয়াসে নামলো কলকাতার পারদ। 2 দশকে শীতলতম বর্ষশেষ মহানগরে। গত বছর উষ্ণ বর্ষশেষ পারদ ছিল 17.3 ডিগ্রি সেলসিয়াসে। তবে এই দফায় শীতের কামড় আর বাড়বে না। আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সাময়িকভাবে ঠান্ডা খানিকটা কমবে। 5ই জানুয়ারির পর আবার স্বমেজাজে ফিরবে শীত। জেলা জুড়ে হাড় কাঁপানো শীত। দার্জিলিং এর কাছাকাছি ঠান্ডা বীরভূমে। দার্জিলিং এ 4 ডিগ্রি, শ্রীনিকেতন 6.5 ডিগ্রি সেলসিয়াস। 7 ডিগ্রি সেলসিয়াসে নামলো কল্যাণীর পারদ। উত্তর শহরতলির দমদমে পারদ 10 ডিগ্রিতে নামলো। 8 ডিগ্রি বাঁকুড়ায়। বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রিতে ক্যানিং ঝাড়গ্রামের পারদ। সাগরপাড়ের দীঘাতেও 10 ডিগ্রি ঠান্ডা। জেলা জুড়েও হাড় কাঁপানো শীত। দার্জিলিং এর কাছাকাছি ঠান্ডা বীরভূমে। দার্জিলিং এ 4 ডিগ্রি, শ্রীনিকেতনে 6.5 ডিগ্রি সেলসিয়াস। 7 ডিগ্রি সেলসিয়াসে নামলো কল্যাণীর পারদ। উত্তর শহরতলির দমদমে পারদ নামলো 10 ডিগ্রিতে। 8 ডিগ্রিতে বাঁকুড়া বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা। শীতে জমুথমু গোটা উত্তরবঙ্গ। বছরের শেষ দিন দার্জিলিং পাহাড়ে পর্যটক পরিপূর্ণ। ডিসেম্বরে ঠান্ডা উপভোগ করতে গত কয়েকদিন ধরেই পাহাড়ে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। বর্ষবরণও অনেকেই পাহাড়ের কোলেই পালন করবেন। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দার্জিলিংয়ে এখন কার্যত উৎসবের মেজাজ। পর্যটকেরা ক্যামেরাবন্দি করে রাখছেন ঝকঝকে সেই দৃশ্য। দার্জিলিং স্টেশনে বেশি বিদেশি পর্যটকদের ভিড়, টয় ট্রেনে চড়ার হিড়িক। তবে দার্জিলিংয়ে বসে থাকা পর্যটকদের কপালে এবার স্নোফল দেখার সৌভাগ্য মিলবে না। স্নোফল হবে সিকিম জুড়ে। সান্দাকফু এবং টাইগার হিলেও স্নোফল হতে পারে। বছরের শেষ দিনে খাস কলকাতায় ভাইয়ের হাতে দাদা খুন। পার্ক স্ট্রিটে সম্পত্তি নিয়ে বিবাদে দাদার খুনি ভাই। সম্পত্তির বিবাদে বচসা থেকে মারধর, মাথায় ইটের আঘাত।
এনআরএস হাসপাতালে নিয়ে গেলে নীরজ জয়সওয়ালকে মৃত বলে ঘোষণা। দাদাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভাই ধীরজ জয়সওয়ালকে। এ এজেসি বোস রোড পার্ক স্ট্রিট থানা এলাকার মল্লিক বাজার এলাকার যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানেই মঙ্গলবার সন্ধ্যে 6টা নাগাদ নীরজ জয়সওয়াল বছর 55-এর এই ব্যক্তির সঙ্গে তার ভাই ধীরজ জয়সওয়ালের কথা কাটাকাটি, এমনকি বচসার একটা পরিস্থিতি তৈরি হয়। এমনকি সেই সময়তে এই জনবহুল এলাকা, সেখানে বহু মানুষের উপস্থিতি ছিল, এখানকার যারা ব্যবসায়ীরা তাদেরও উপস্থিতি ছিল, এবং সেই সময়ই দুই ভাইয়ের মধ্যে যে কথা কাটাকাটির পরিস্থিতি, তার মাঝেই ধীরজ জয়সওয়াল সে তার দাদা নীরজ জয়সওয়ালকে ধাক্কা মারে, এবং সেই ধাক্কা লাগার পরে কিন্তু সে পড়ে যায়, এবং পড়ে গিয়ে তার মাথায় আঘাত লাগে, নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। তার পরিবারের যারা সদস্যরা তারা খবর পাওয়ার পর অসুস্থ অবস্থাতে নীরজ জয়সওয়ালকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে তার চিকিৎসা শুরু হলেও গতকাল মধ্যরাতে তার মৃত্যু হয়। এই যে বাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে, এখানে 3টি ঘর আছে। এই ঘরগুলোকে নিয়েই, অর্থাৎ এই ফ্ল্যাট নিয়েই কিন্তু দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, আর সেই সমস্যাই গতকাল সন্ধ্যাতে এতটাই চরম পর্যায়ে পৌঁছয় যে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি, এবং সেই সময় ধাক্কা দেওয়াতে পড়ে গিয়ে নীরজ জয়সওয়াল নামের বছর 55-এর ওই ব্যক্তির মৃত্যু হয়, এবং তার পরিবারের তরফ থেকে অভিযোগের ভিত্তিতে ছোট ভাই অর্থাৎ ধীরজ জয়সওয়াল তাকে গ্রেপ্তার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। ক্যামেরায় পিকুর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। আমি দেখেছে ও এখানে এসেছে, ও বলছে যে আমি ভাইকে ইলাজ করাবো, ঠিক আছে। ও বলছে যে আমার ঘরে তোমাকে ঢুকতে হবে না, ঠিক আছে। ও ভিতরে গেল, ওর বউ বলছে উপরে গিয়েছে, উপরে গেল না, গলি দিকে বাইরে চলে আসলো। তারপরে ও আসলো, গালাগালি দিয়ে ওকে এক থাপ্পড় মারলো। এক থাপ্পড় মারলো। প্রথম গালাগাল দিল বা কে প্রথম পুরো ব্যাপারটা প্রভোগ করলো কে? ওর ভাই যে অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, ও গালাই তুমি বাড়ির দিকে। লোক ছিল। হ্যাঁ হ্যাঁ, মদ খায় তো, একটু মদ খেয়েছিল। ভাই দাদা কেমন ছিল? দাদা ঠিক ছিল, কালকে মাল খেলো না। এক থপ্পড় মারলো, আর এইরকম পকেটে হাত ও দিয়েছিল, ঠিক আছে। এইরকম ও পড়লো, হ্যাঁ, পড়লে মাথা দিকে লাগলো। মাথা দিকে লাগলো তো মুখ আঁখ সব এইরকম খোলা আছে, কিছু বলছে না। ওকে টেঙে এইখানে নিয়ে আসলো সব।